ব্যাংক খোলার টাইম হয়ে গেছে। পুরোনো নোট পাল্টানো তো একটা বিরাট ব্যাপার হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক হয় তাহলে লটারি। এসব কি হচ্ছে? এটা তুই আমাকে জিজ্ঞেস করছিস শালা? অশ্বপতি রেল স্টেশনের ঠিক পাশেই লাইনের ধারে একটা ছেলের মৃতদেহ পাওয়া গেছে। ওর ওয়ালেটে একটা আধার কার্ড পাওয়া গেছে যাতে নাম লেখা রয়েছে শ্রীধর রঙ্গা। নাম শ্রীধর রঙ্গা। লাশের পকেটে আমরা একটা আধার কার্ড পেয়েছি যেখানে কেয়ার অফ অ্যাড্রেসে আপনার নাম আছে, অরবিন্দ মদিরাজ। সাহেব, আমার বিশ্বাস হচ্ছে না, ও আমার ভাই হতে পারে না সাহেব। দেখুন তো, এ আপনার ভাই? এই আধার কার্ডটা তো ওরই, তাও আমার এটা বিশ্বাস হচ্ছে না সাহেব যে আমার ভাই মদের নেশা করেছিল। সাহেব, শ্রীধর কখনো মদ ছুঁতোই না। স্যার, ও তো দেবী মায়ের মন্দিরে যাচ্ছিল দর্শনের জন্য। এখন কেউ কি নেশা করে মন্দিরে যায় স্যার? দেখুন, এই ছেলেটা কিন্তু মদ খেয়েছিল, হতে পারে এর জন্যই ও ট্রেন থেকে পড়ে গেছে। বডি আমাদের কাছে আছে, আপনারা এসে শনাক্ত করুন। এই কি আপনার শালাবাবু শ্রীধর রঙ্গা? ওই শ্রীধর স্যার। স্যার, এসব কি করে হয়ে গেল স্যার? ও কখনো মদ খেত না স্যার। শ্রীধর। ইনফরমেশন, গ্রাউন্ড লেভেলে পাওয়া ইনফরমেশন, একটা অপরাধের ইনফরমেশন। একটা অপরাধ ঘটতে চলেছে বা ঘটেছে সেটা জানার জন্য তাদের সোর্স ডেভেলপ করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের ভাষায় সেটাকে ইন্টেলিজেন্স বলে। পুলিশদের চোখ আর কান। খোচর। এমনিতে যে কেউই, সাধারণ মানুষ দেখতে পারে, শুনতে পারে, রিপোর্ট করতে পারে, কিন্তু খোঁচর, ইনফরমার, একদিক দিয়ে দেখতে গেলে বি টিম বলা যায় আমাদের। এরা বিনা বাধায় এমন সমস্ত জায়গায় পৌঁছে যায় যেখানে অপরাধীদের আখড়া, অপরাধের প্ল্যানিং হয়। আর কখনো কখনো তো কাকতালীয়ভাবে কিছু শোনা কথা এই ঘটনার আভাস দেয় যে কোথাও কোনো অপরাধ ঘটার সম্ভাবনা আছে। কিছু শুনলাম, মানেটা কি গোবিন্দ? যা বলবি ডিটেলে বল। ডিটেল তো কিছু শুনিনি মালিক, ব্যাস ওপর ওপর শুনলাম এই পরশুরামের ঠেকাতে দুটো ছেলে কিছু ঘটাবে বলে প্ল্যান করছে। পাক্কা? বললাম তো পাক্কা। আশেপাশে সব গলিগুলো আমি খুঁজে দেখেছি, কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। দোকানের বাইরে কোথাও লোকানো সিসিটিভি লাগানো ছিল না তো? আরে ভাই, দুবার করে আমি গিয়ে দেখে এসেছি, ওখানে কোথাও কিছু ক্যামেরা ট্যামেরা নেই। আচ্ছা, জেসিটা ঠিক না নাকি? অনেক বড় দোকান, অনেক কিছু পেতে পারি। ওর তো বাজারটা খারাপ, মালটালি নেই ওর কাছে। 9 তারিখের মধ্যে সব মাল বেরিয়ে গেছে ওর কাছ থেকে। গেমটাই আমাদের জন্য ভালো হবে। ছোট খিলাড়ি হলে কি হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ওর দোকান খুঁজলে 2-3 লাখ টাকার মাল পাওয়া যাবে। চল, ঠিক আছে, আরো এক পেগ মারি, তারপর চল বেরিয়ে পড়ি কাজ সারতে। জেসি মানে জেসি জুয়েলারি হতে পারে মালিক। আমার এই জন্য মনে হচ্ছে যে নোটবন্দির সময় অনেক সোনা ওর বিক্রি হয়ে গেছে। কেম মানে কেম জুয়েলারি হতে পারে। আমাদের সবজি বাজারের ভেতরে যে ছোট দোকানটা, ওই মেন মার্কেটের সবজি বাজার? হ্যাঁ মালিক, মনে হচ্ছে কিছুক্ষণ পরেই এরা দুজন দোকান লুটের প্ল্যান করছে। আজকের রাতের কথাই বলছিল। আচ্ছা, কোনো বড় গ্যাংয়ের লোক নাকি এমনি? আমাদের এলাকার কোনো গ্যাং বলে তো মনে হচ্ছে না, আমি এদের প্রথমবারই দেখলাম। আপনি এখানে রেড করুন স্যার, হতে পারে হয়তো নতুন কোনো গ্যাং বা অন্য এলাকার ওয়ান্টেডেরা। স্যার, এটা একটা কোনো বড় দলের ছোটখাটো মেম্বার হতে পারে। গোবিন্দদের নাম জানে না, কিন্তু মুখটা চেনে। আমরা দেখা করি ওদের দুজনের সঙ্গে ফেস টু ফেস।
ভালো দোকান চয়েস করেছে। সত্যি এখানে কোনো সিসিটিভি নেই। স্যার খালি যেন ওরা নেশা টেশা করে লুট করার প্ল্যানটাই না ক্যান্সেল করে দেয়, তাহলে আবার খালি হাতে ফিরতে হবে। দুটো ছেলে আসছে। নোটেড। অর্জুন, ভেঙ্কট, পজিশন। ইয়েস স্যার। মনে হচ্ছে এরাই আমাদের টার্গেট। নন্দিনী, আর কাউকে দেখা যাচ্ছে? আর তো কাউকে দেখছি না। ওদের দুজনকে ওদের কাজ শুরু করতে দাও। চার্জ। হাত উপরে। যদি হাতিয়ার বার করার চেষ্টা করেছিস তো প্রাণে মেরে ফেলবো। অভয় কুমার, আর কতজন লোক আছে তোর দলে? কোথায় থাকিস তুই? স্যার কোনো গ্যাং নেই স্যার, আমি আর আমার বন্ধু রাজু দুজন মিলে কাজটা করব ভেবেছিলাম। এর আগে কখনো কোনো খারাপ কাজ করিনি স্যার। কালকে নেশা করে কাজটা করতে গেছিলাম আর আপনারা ধরে নিলেন। আমাদের কোনো গ্যাং ট্যাং নেই, আমি তো খেটে খাই। কচি খোকা তোমরা যে আম গাছ থেকে আম পাড়তে গেছিলে, আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম। অপরাধ করতে গিয়ে ধরা পড়েছো তোমরা। চলো বলো, সব ছেড়ে কেএম জুয়েলার্স কেন বাঁচলে? স্যার কিছুদিন ধরে আমরা খুব টেনশনে ছিলাম, হাত খুব টানাটানি চলছিল। আরে বাপ রে, কি অদ্ভুত সমস্যা! মানে তোরা ছাড়া পৃথিবীর অন্য কারো তো আর টাকা পয়সার সমস্যা নেই, তাই না? আর সমাধানটা কি? যে চল গয়নার দোকান লুট করি। প্ল্যানটা কি করে করলি? স্যার অনেকগুলো দোকান আমরা খোঁজ করেছি আর ফিক্স করলাম যে কেএম কে লুটবো। রাজু ফিক্স করলো এটা। সত্যি কথা বল, আর কে কে আছে তোর দলে? আর এর আগে কটা দোকান লুট করেছিস? যা যা করেছিস সব সত্যি কথা বলবি। বিশ্বাস করুন স্যার, আমরা কোনো গ্যাংয়ের নই। এটা আমাদের দুজনের প্রথম চুরি, সেটা আমাদের করাই হলো না। স্যার, এই অভয় কুমার আর রাজুর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ফটো নিয়ে সব পুলিশ স্টেশনে জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ স্যার, কনস্ট্রাকশন সাইটে এই দুজন মজদুরি করে। মানে এটা প্রথমবার? অভয়ের আমাকে ছাড়া ওখানে কেউ আসতোই না। আমাদের কোনো গ্যাং ট্যাংই নেই ম্যাডাম। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তাই তো তোমরা জুয়েলারির দোকান লুট করতে গেছিলে। চলো বলো, আইডিয়া কোত্থেকে পেলে? আমরা রাতারাতি বড় লোক হতে চেয়েছিলাম, ওই গঙ্গার মতন। গঙ্গা? এই গঙ্গাটা আবার কে? শামু, যদি চাস তো বেশি টাকা চাইবি, কিন্তু বাইকটা পরিষ্কার করা চাই। কাজে গাফিলতি পছন্দ করি না। তাহলে জুয়েলারির দোকান লুট করার আইডিয়া তোমাদের গঙ্গা দিয়েছিল, নাকি ওকে দেখে তোমাদের মাথায় আইডিয়াটা এলো? ওকে দেখে আইডিয়া এসেছিল ম্যাডাম। করেটা কি এই গঙ্গা? আগে তো ভাড়ার অটো চালাতো, তারপর দুটো অটো কিনে ভাড়া খাটায়। শুধু বাইকই কেনেনি গঙ্গা, ওটা পরিষ্কারের জন্য একটা ছেলেও রেখেছে। আমরা ভাবলাম ওর কাছে এত তাড়াতাড়ি এতগুলো টাকা কি করে এলো? হয় ওর লটারি লেগেছে, না হলে কোনো 2 নম্বরই ব্যবসা করছে ও। হতে পারে যে রাতারাতি বড় লোক হওয়া এই অটো ড্রাইভার গঙ্গা এদের গ্যাংয়েরই মেম্বার। দুজনে কিন্তু না বলছে স্যার। এই গঙ্গা ওদেরই বস্তিতে থাকে, মালবিকা নগর। গোবিন্দ, একটা খোঁচরকে এই গঙ্গার পেছনে লাগিয়ে দাও। জানা তো যাক, একটা সাধারণ অটো ড্রাইভার রাতারাতি বড় লোক হলো কি করে? যাকে দেখে এই দুজন ফার্স্ট টাইমার হঠাৎ করে অপরাধ করতে শুরু করলো। এমন কি কাণ্ড করেছিল এই গঙ্গা যে ধরাও পড়লো না? এই নাও। দাঁড়া 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 দাঁড়া, চল ভেতরে চল। চল চল। কাকে জিজ্ঞেস করে কিনেছিস? আরে তুমি তো বলেছিলে পুরনো নোট আছে, যে কোনো ভাবে খরচ করে নাও। আর ওই আমাদের ছ্যাকরা আছে না, পুরনো নোট নেওয়ার জন্য ও রাজি হয়েছে। এটা শেষবার বলছি, এরপর থেকে ওই টাকায় হাতও দিবি না। সবাইকে বলে বেড়ানোর দরকার নেই কত টাকা আছে আমাদের কাছে। কিন্তু পুরনো নোট সেটা আমি দেখব, আপাতত খুলে রাখ। পড়তে দাও না। খোল বলছি। নমস্কার দাদা। আরে ব্যাংক খোলার টাইম হয়ে গেছে, অনেক লম্বা লাইন রয়েছে। এই নে তোর, এটা ধর। আর অভিজিৎ, এটা তোর। যা ব্যাংকে যা, আর বদলে নিয়ে তাড়াতাড়ি। দাদা, আমার দুজন আত্মীয় আছে, ওরাও টাকা বদল করার জন্য তৈরি আছে, শুধু 50 টাকা নেবে। কি বলছিস রে তুই? আমার কাছে 25 টাকার জন্য করে দেওয়ার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে। আমি জানি না, 50 বলে 20 টাকা তোর আত্মীয়কে দিবি আর 30 টাকা তোর পকেটে ঢোকাবি। চল যা, আগে গিয়ে বদলে নিয়ে আয়, চল।
রোজ রোজ এই অপয়া মুখটা আমাকে দেখানো খুব জরুরি তোর? এই গঙ্গা গঙ্গা গঙ্গা, এতটা নিষ্ঠুর হয়েও না, আমাকেও নোট দাও, আমিও বদলাবো। বেটার ছেলে লোকেশ, আমাকে কি ছোট বাচ্চা পেয়েছিস? বোকা বানাবি আমাকে? তোকে আমি নোট দেব, আর তুই নোটের বিনিময়ে টাকা ফেরত দেওয়ার বদলে ওখান থেকেই হাওয়া হয়ে যাবি। বা গঙ্গা বা, এরকম ভরসা করো আমার উপরে? যদি তোমার পয়সা নিয়ে আমি পালিয়ে যেতাম তাহলে তোমার ব্যাপারে সারা দুনিয়াকে জানিয়ে দিতে পারতাম না। মাতাল, হুমকি দিচ্ছিস আমায়? গলা ভেজানোর টাকা নেই আমার কাছে, আমার অবস্থাটা তো দেখো। তাহলে পাল্টা নিজের অবস্থা, ছাইপাশ গেলা বন্ধ করে কাজে মন দে। নিজের সম্পত্তি তো সব বেচে খেয়েছিস, এখন আমার রক্ত চুষতে চলে এসছিস। অপয়া কোথাকার, কখনো নিজের মুখ দেখাবি না আমায়। চল ফোট। এই দুনিয়াতে কাউকে ভরসা করে কোনো লাভই নেই, সব কটা বেঈমান স্বার্থপর শালা। আরে এই গঙ্গা, তুই আমার সাথে ভালো করলি না, যেটা করলি তুই ভালো করে মনে রাখিস বেঈমান। এই গঙ্গার বাড়িতে আজকাল অনেক টাকা উঠছে সাহেব। আমাদের থানায় কিংবা আশপাশের থানায় তো এর নামে কোনো রিপোর্ট নেই। বাইরের কোনো ঝামেলা নাকি? আমি অনেক জায়গায় খুঁজলাম, ক্রাইম রিপোর্ট কিছু পেলাম না, কিন্তু যেভাবে নোট বদল করছে মনে হচ্ছে কালো টাকা অনেক আছে এর কাছে। ব্যাপারটা কি? এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, কিন্তু একটা মাতাল আছে, ওর নাম হলো লোকেশ। আগেও অটো ড্রাইভার ছিল, এখন মদ যখন খায় না তখন মেকানিকের কাজ করে। আগে গঙ্গার বন্ধু ছিল আর এখন গালি দেয়। তাহলে লোকেশকেই খুঁচিয়ে দেখ, ওর পেটে নিশ্চয়ই আছে কিছু। মুখে আছে মালিক, গঙ্গার সাথে রোজ বাওয়াল, নিজেকে খুব বিশ্বস্ত বলে, বলে আমি কখনো কাউকে কিছু বলবো না। তাহলে মুখ খোলার ব্যবস্থাই করে ফেল। তাছাড়া রাকেশের থেকে তো রোজ পড়ে থাকে। তাহলে যা, ওর সঙ্গে বস। সেটা আমার জন্য একটু চাপের হবে সাহেব, সেখানে সকলে চেনেই আমায়। মালবিকা নগরের এক মহিলা খোঁচর আছে আমার, বলছিল গঙ্গার স্ত্রী নাকি অনেক দামি গয়না কিনেছে। স্যার, আমাদের গোবিন্দ কিন্তু এই কথাই বলছিল, যে কথা অভয় আর রাজু বলছে। গঙ্গা রাতারাতি বড় লোক হয়ে গেছে। সত্যি বলতে কি এই মুহূর্তে আমরা জানি না যে আমরা কি খুঁজছি। তাও গোবিন্দ লিডকে ফলো করো, জানা তো যাবে যে এই গঙ্গা আসলে দূষিত না স্বচ্ছ। কি গঙ্গার মতন ছ্যাঁচড়ামি করছিস রে? আরে তোকে তো বললাম আমি টাকা দিয়ে দেবো। সরি লোকেশ দা, রাকেশ দা বলেছে আগে টাকা নিবি তারপর মাল দিবি। শালা, তুই যবে থেকে এখানে এসেছিস না তার আগে থেকে আমি এখানে চলে গেছি। সেসব ঠিক আছে দাদা, কিন্তু তুমি আগে এক বোতল খেয়ে নিয়েছো, আর কালকেও তুমি এরকম এক বোতল খেয়ে নিয়েছিলে, কিন্তু বিল চোকাওনি। পালিয়ে গেছি কোনোদিন? ফিরে তো এখানেই এসেছি। তুমি কথা বাড়িও না, আগে টাকা দাও তারপর মাল পেয়ে যাবে, না হলে আর পাবে না। কারোরই শালা মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না, কেউ বোতল পাচ্ছে না, কেউ মনের কথা বলার লোক পাচ্ছে না। কি কষ্ট রে ভাই তোর। শুনবি? বল, তোর মনটাকে পুরো খুলে ফেল, সব নোংরাগুলোকে বইতে দে। স্যার, এই টানাটানিতে কি ফেঁসে গেছি না? পয়সা থাকলে কোনো লাভ নেই, পুরোনো নোট পাল্টানো তো একটা বিরাট ব্যাপার হয়ে গেছে। দেখ, 4,000-এর বদলে এখন খালি ওই 2,000 টাকাই পাল্টানো যাচ্ছে। আরে না হয় পুরনোই হলো, তাহলেও তো তোর কাছে 2-4 হাজার টাকা আছে বদলানোর জন্যে। আমার কাছে না নতুন না পুরনো, সালা একটা পয়সাও নেই আমার পকেটে। আমার সাথে চিটিং করেছে লোকেশ, গোটা দুনিয়াটা চিটিংবাজ। একটা অসহায় লোক দেখলে গোটা দুনিয়া ঝাঁপিয়ে পড়ে। তুই তো কি যেন বলছিলি না, ওই কে যেন তো টাকা দেয়নি, কি যেন নাম ওর? গঙ্গা। গঙ্গাই তো খুব নোংরা খেলা খেলেছে আমার সঙ্গে। কেন খেলেছে? কারণ তুই বাধ্য ছিলি সেই জন্যে? আরে না ভাই, আমি বাধ্য ছিলাম না, আমি বোকা ছিলাম। আমার ভালো মানুষই আমার সরলতার ভালো ফায়দা তুলেছে গঙ্গা। চালাকে মরতে দে। আরে ভীষণ বড় 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 হাত মেরেছিলাম আমরা, যত সব আইডিয়া সব আমারই ছিল। আর জানো মালগুলো পাওয়ার পরে গঙ্গা আমায় কি বললো? কি বলেছে? লোকেশ, কি করলি তুই? তুই তো দালাল ছিলি মাত্র, তুই তো গাড়ির স্টেপ নিয়েছিলিস। একথা বলেছে? এমনটাই বললো। এটা কি ভাই গঙ্গা? তোর ভাগ পুরো 10,000। কিন্তু কথা হয়েছিল যে লাখ টাকা পাবো। আরে যে আসল রিস্কটা নিয়েছিল, বাঘের মুখে হাত ঢুকিয়েছিল, সেই তো লাখ টাকা পাবে নাকি? তুই কি করেছিস? মাঝখান থেকে দালালি করেছিস। আর তোর ভাষায় যাকে বলে তুই গাড়ি স্টেপ নি, থার্ড পার্সন। পুরো চিন্তাটা তো আমারই ছিল গঙ্গা, যদি আমি না থাকতাম তাহলে তো হতোই না। আরে আমার মাথা গরম করিস না, যতটা দিচ্ছি খুশি খুশি নিয়ে নে, না হলে এটাও পাবি না। তাহলে লাখ টাকার গল্প শুনিয়ে
ও তোকে ওই 10,000 টাকাই দিল শুধু? তাহলে তুই কি বেকারি আমি, কিন্তু গঙ্গার সাথে আমি লড়াই করলাম, কিন্তু সালাও একদম মানতেই চাইলো না যে গোটা আইডিয়াটা আমার, নয়তো এই কাজটা মাখনের মতন কি করে এগোলো আমার জন্যে। এই দুনিয়ারই এরকম লোকেশ, বোঝেই না যে এই আইডিয়াটাই হলো আসল জিনিস। তো আইডিয়াটা কি ছিল? আরে বল না, আইডিয়াটা কি ছিল? তোর কি মনে হয় আমি তোর আইডিয়াটা চুরি করবো? চিনি না শুনি না, তোকে কত মদ খাওয়ালাম বলতো ভাই, আর এখন তুই আমাকে আইডিয়াটা বলবি না? দেখ তুই কিন্তু চিটিং করছিস আমার আরে সঙ্গে। আমি চিটিং করছি না, বিশ্বাসযোগ্য মানুষ আমি। তাহলে আমাকে বিশ্বাস করা যায় না নাকি? ট্রেন হয় না, ট্রেন, ওই যেটা ছুকছুক করে চলে, তাই তো? ট্রেন যেটা গোটা দুনিয়াকে এখান থেকে ওখানে নিয়ে যায়, আর কখনো যদি দরকার পড়ে তাহলে দুনিয়া থেকে উঠিয়েও নিয়ে যায়। কি বললি তুই? মানে এটাই যে যদি কেউ ট্রেন থেকে পড়ে যায় মরে যাবে, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, যদি কেউ চলন্ত ট্রেন থেকে পড়ে যায় তো এ তো বাঁচবে না। এতে আইডিয়াটা কি? এটাই তো আইডিয়া ছিল, ট্রেন থেকে পড়ে গেলে তো মরবেই। এতে আইডিয়াটা কি ভাই? সেম টু সেম, রবি আর গঙ্গা এটাই বলেছিল। তাহলে আইডিয়া কি হলো এতে? গাড়ির নিচে চাপা দিলে, ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দিলে, বা মেরে যদি জঙ্গলে পুড়িয়েও দিই, তাহলেও একদিন না একদিন পুলিশ আমাদের কাছে পৌঁছে যাবে। অন্য কোনো উপায় অ্যাপ্লাই করব, তখনও কি পুলিশ চলে আসবে রবি? খেলাটা এরকম রবি, কোনো অ্যাঙ্গেল থেকে যেন মনে না হয় মার্ডার হয়েছে। দেখ, যাই করি না কেন সুযোগ একবারই আসবে, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে লটারি, অনেক বড় লটারি পাবো, অন্য কিছু ছকি। তোরাও কিছু ভাব। আমার কাছে একটা আইডিয়া আছে। তোর কাছেও আইডিয়া আছে? হ্যাঁ, বল। ট্রেন। ট্রেন? ট্রেন? আমার আইডিয়া হলো ট্রেন। আরে ট্রেন ট্রেনই থাকে, এতে আইডিয়ার কি? ট্রেন থেকে ফেলে দিই। আরে কেলানে, কাউকে ট্রেন থেকে ফেলে দিলেই কি সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল? পুলিশ কিন্তু তদন্ত করবেই। পুলিশ অ্যাক্সিডেন্টের তদন্ত করবে, মার্ডারের কেন তদন্ত করতে যাবে? ট্রেন তো ট্রেনই হয়, আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই হয়। আর হরদম তো এটা হয়েই থাকে, মানুষ ট্রেন থেকে পড়ে যায় আর পুলিশ সেই অ্যাক্সিডেন্ট কেসটা বন্ধ করে দেয়। শ্রীধর, চল না দরজায় গিয়ে বসি, হাওয়া লাগবে, হেভি নেশা চড়বে। ঠিক আছে দাদা, চলো। শ্রীধর, মজা লাগছে না? লাগছে দাদা, খুব মজা লাগছে। আমি কোনোদিন মুখই খুলিনি, আজ এই প্রথম খুললাম। আর ও আমার ভাগটা দেওয়ার বদলে কি করেছে? 10,000 টাকার ভিক্ষা দিয়েছে, ভিক্ষা। তোর তো ভাই লাখ লাখ টাকা পাওয়া উচিত ছিল। যেমন কাজ তেমনি ফল। লাখ টাকা পেয়েছিল ওরা ক্যাশে, হঠাৎই নোটবন্দি হয়ে গেল, আর তাতেই সবার ঘন্টা বেজে গেল। ভাই একটা কথা বল, তুই এই নোটবন্দির আইডিয়াটা তোর নয় তো? ওটাই ভাবো, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে রবিকান্ত আর গঙ্গা দুজনেই ফেসে যায়, আর দেখো 8 তারিখে দুজনের অবস্থা একদম পাক্কা। আচ্ছা, এই শ্রীধর যে তোর আইডিয়াতে মারা গেল, এ কে ছিল? আরে এই চিতপুরের ছেলেটা। কোথায় ফেলেছিলি ওকে? অশোকপট্টি নামে যে রেলওয়ে স্টেশনটা আছে না, হ্যাঁ। ওখানেরই পাশে, মানে কিছুটা আগে। এটা কবেকার কথা বলতো? 1 বছরের উপরে হয়ে গেছে। এখন পুলিশও তো কেসটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য তো আমার মাথাটা গরম হয়ে যায়। কি আইডিয়া ছিল! এখন পুলিশও তো কেসটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য তো আমার মাথাটা গরম হয়ে যায়। কি আইডিয়া ছিল! পারফেক্ট। ইয়েস স্যার।
এই কেসটা আমি হ্যান্ডেল করেছিলাম। শ্রীধর রঙ্গা ইয়াং ছেলে ছিল, আর আপনি একটা অ্যাক্সিডেন্ট ভেবে এই কেসটা ক্লোজ করেছিলেন। কারণ কনস্পিরেসি বা মার্ডারের কোনো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছিল না। আসলে গরিব ঘরের ছেলে এই শ্রীধর রঙ্গা। ওর পকেট থেকে আমরা একটা আধার কার্ড পেয়েছি। 174 সিআরপিসি অনুযায়ী অ্যাক্সিডেন্টের কেস করা হয়। কিছু ইনভেস্টিগেশন করেছিলাম কিন্তু কিছু পাইনি, তাই বাধ্য হয়ে এই কেস বন্ধ করতে হয়েছিল। কিন্তু স্যার হঠাৎ করে 1 বছর পরে নতুন অ্যাঙ্গেল কি পেলেন? আসলে আমরা একটা লিড পেয়েছি, যাতে আমরা এটা জানতে পারি যে এটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল না, বরং এটা মার্ডার। মার্ডার? আসলে স্যার শ্রীধরের দিদি গীতা মদিরাজ আর ওনার স্বামী অরবিন্দ মদিরাজও একই কথা বলেছিলেন। শ্রীধর কখনো মদ ছুতোই না সাহেব। স্যার ও তো দেবী মায়ের মন্দিরে যাচ্ছিল দর্শনের জন্য। আমাকে শ্রীধরের বোন আর ভগ্নিপতির দুজনের কন্ট্যাক্ট ডিটেলস পাঠিয়ে দাও। এই কেসটা তদন্ত এবার আমরা করব। এই আমার মনে হচ্ছে ওরা ঠিকই বলছে। 1 বছর আগে অশ্বপতি রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে এক শ্রীধর রঙ্গা নামের লোকের লাশ পাওয়া যায়, আর অশ্বপতি রেলওয়ে পুলিশ সেটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে কেসটা ক্লোজ করেছিল। স্যার, এই রবিকান্ত নাগার্জুন একজন হিস্ট্রি শিটার। 2টো অ্যাটেম্পটেড মার্ডার কেসও আছে এর বিরুদ্ধে। স্যার এই ছবিটা আমি লোকেশকে দেখালে ও অ্যালার্ট হয়ে যাবে। যেমন গঙ্গার উপর আমরা স্পট নিয়েছি, তেমন এই রবিকান্তের উপর ফিল্ডিং করি। লোকেশ তো হাতেই আছে। আর আমার মনে হয় শ্রীধরের ফ্যামিলির সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করা উচিত। এই শ্রীধর রঙ্গা কেসের ইনভেস্টিগেটিং অফিসার বলছিল যে শ্রীধর গরিব ছেলে ছিল, তো স্বাভাবিক ব্যাপার এরাও গরিব ফ্যামিলিতেই বিলংস করে। তাহলে শ্রীধরকে মেরে এই গঙ্গা আর রবিকান্ত লক্ষ লক্ষ টাকা পেল কি করে? অরবিন্দ মন্দিরাজ মিস্ত্রির কাজ করতো, চিনতে? এটা তো ওরই দোকান। আপনারা কারা? পুলিশ। হ্যাঁ, এটা তো মুদিরাজেরই দোকান ছিল, কিন্তু 6 মাস আগে ও বেঁচে চলে গেছে। কোথায় গেছে জানি না ম্যাডাম, কিন্তু শুনেছি তারপরে নাকি বড়লোক হয়ে গেছে। একটা মিস্ত্রি হঠাৎ করে বড় লোক হয়ে গেল। লোকজন তো তাই বলে, যে লোকটা নিজের দোকান আর বাড়ি বেচে চলে গেছে। থাকতো কোথায়? আপনারা ওই গলিটায় যান। একটা গরিব ছেলের মার্ডারের পর খুনিদের হাতে লাখ টাকা আর বাড়ির লোকের কাছে লাখ টাকা এলো কিভাবে? আর তাও 6 মাস আগে। তখন নোটবন্দিও তো শুরু হয়নি। যে এটা ভাববো যে শ্রীধরকে দিয়ে কেউ টাকাটা পাচার করছিল, তারপর ওকে মেরে টাকাটা এরা লুট করেছে। ঠিক বলছেন ওই মহিলা। 6 মাস আগে ভাড়া নিয়ে ওরা এখানে এসেছিল। তো অরবিন্দ আর গীতা এরা দুজন গেল কোথায়? সত্যি কি মিথ্যে জানি না, তবে শুনেছি রিভার রোডে ওরা একটা বাড়ি কিনেছে। বাড়ি রিভার রোডে? হ্যাঁ ম্যাডাম, হঠাৎই ওদের কাছে অনেক টাকা পয়সা এসেছিল। কি করে? যদি জানতাম তাহলে আমিও কি পেতাম না? কার না চাই রিভার রোডের বাড়ি। আচ্ছা, এই গীতার ছোট ভাই শ্রীধর ও কি ওদের সঙ্গেই থাকতো? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর, ট্রেন থেকে পড়ে গিয়েছিল। খুবই সহজ সরল ছেলে ছিল। স্যার, কিছু তো একটা সিরিয়াস ব্যাপার আছে। শ্রীধরের মৃত্যু হলো আর ঠিক তারপরেই সবাই লাখপতি হয়ে গেল। ওর খুনি পরিবারের লোকজন, ওর দিদি জামাইবাবু। ওর দিদি আর জামাইবাবু বাড়ি কিনেছে, আর ওদিকে অটো ড্রাইভার গঙ্গা নতুন 2টো অটো কিনেছে, বাইক কিনেছে। ওর বউ আবার গয়না কিনেছে। আর ওদিকে হিস্ট্রি শিটার রবিকান্ত নাগার্জুনও ফুর্তি করে বেড়াচ্ছে। খালি একমাত্র লোকেশই গরিব রয়ে গেল, কিন্তু আমরা জানি যে সেটা কেন। আমরা এই গঙ্গা আর রবিকান্ত নাগার্জুনকে তুলি আর ওদেরকেই জিজ্ঞেস করি, শ্রীধরকে খুন করে এরা কি এমন আলাদিনের প্রদীপ পেয়েছিল? কি হলো স্যার? স্যার, একটা জায়গায় বসে কথা বলি না স্যার? থানায় বসারও তো অনেক জায়গা আছে, আর ভরপুর স্যার, আরাম চা পাবে। খেতে খেতে কথা হবে স্যার, সামনাসামনি বসে কথা হোক স্যার। আরে কমলা বৌদি, এসব কি হচ্ছে? গঙ্গাকে কোথায় নিয়ে যাচ্ছে? তুই আমাকে জিজ্ঞেস করছিস শালা? নিশ্চয়ই তুই কাউকে এই কথাটা বলেছিস। আরে এরকমটা নয় বৌদি, আসলে কি যাদের কাছে পুরনো রেড ঢিপি ছিল না, ঢিপি, এদের সবারই রেড হচ্ছে। তো হাসির মতো কি হলো এখানে? যা এখান থেকে পালা। আরে আমার কথাটা তো শুনুন। আরে স্যার, এইভাবে ধাক্কা দেবেন না। আরে কি চার্জ লাগিয়েছেন আমার ওপর? মার্ডারের চার্জ আছে। মার্ডার? আরে আমি কাউকে মারিনি স্যার। শ্রীধর রঙ্গা অশ্বপতি রেলওয়ে স্টেশনের পাশে ট্রেন থেকে পড়ে মারা গেছে। মনে পড়লো কিছু? কিন্তু স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? স্যার ছেড়ে দিন স্যার। বলুন। অরবিন্দ মন্দিরাজ। হ্যাঁ, আপনারা? পুলিশ। গীতা আপনার স্ত্রী কোথায়? ও ভিতরে আছে, কিন্তু কি ব্যাপার স্যার? ডাকুন, কথা বলার আছে। গীতা, এই গীতা। কি করে হলে বলতো? কি তোকে বলেনি? শালা শ্রীধরের কেসে আমাদের ঢোকালো। এটা কি করে জানতে পারলো? তাও 1 বছর পর? জানি না, বললো তো মার্ডার কেস দিয়েছে। তো কি করে?
স্যার আমি তো খবরটা পেয়েই বলেছিলাম এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না। আমি পুলিশকে বারবার বলেছিলাম সাহেব যে আমার ভাই কখনো মদ খেতেই পারে না। আর ওই দিন তো ও মন্দিরে যাচ্ছিল, তো মদ না খেয়ে থাকলে ও কি করে ট্রেন থেকে পড়ে যাবে? ব্যাপারটা অন্য কিছু সাহেব, আমি বলেও ছিলাম। ব্যাপারটা অন্য কিছু ছিল বটেই, কিন্তু আপনারা ব্যাপারটা জানার খুব একটা বেশি চেষ্টা করলেন না। এমনটা কেন? একটু অদ্ভুত মনে হচ্ছে না? কি বলছেন ম্যাডাম আপনি? আপনি সেদিনকের ওই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করুন না। আগে আপনি বলুন না ম্যাডাম, কি হয়েছিল আমার ভাইয়ের সাথে? কে মেরেছে আমার ভাইকে? আপনারা কি জানেন বলুন। অনেক কিছুই খবর পেয়েছি, আমরা অনেক কিছু জানতে বাকিও আছে। একটা জিনিস যেমন জানতে পেরেছি যে শ্রীধরকে যারা মেরেছে তারা রাতারাতি বড়লোক হয়ে গেছে। যেমনটা আপনারা হয়ে গেছেন শ্রীধরের মার্ডারের পরে। কোথায় এই বড় বাড়ি আর কোথায় ওই ছোট্ট বস্তির ঘর? অরবিন্দ, তোমার তো একটা ফার্নিচারের দোকান আছে না? 6 মাসে এত উন্নতি কিভাবে? আমরা আগে থেকেই পয়সা বাঁচাচ্ছিলাম ম্যাডাম, আর সব জায়গায় ঠিকঠাক ইনভেস্ট করছিলাম। মার্ডারের পেছনে কত ইনভেস্ট করেছিলে? কি বলছেন স্যার আপনি? এটাই যে তোমার শালা শ্রীধর রঙ্গার খুনের ব্যাপারে তুমি কত টাকা ইনভেস্ট করেছিলে, যে সে মারা যেতেই তার আত্মীয়রা আর তার খুনিরা লাখপতি হয়ে গেল, হয়তো কোটিপতি হয়ে গেল। ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এই কেসটা একটা ক্লাসিক কেস ছিল। ইনভেস্টিগেশনে অমনোযোগিতা। এই মার্ডার কখনো ডিটেক্টিভ হতো না, শ্রীধরের খুনি কখনো ধরাই পড়তো না, কেননা প্রাইমারি লেভেলে ইনভেস্টিগেশন এতটাই খারাপ ছিল, নিষ্কর্মা ছিল, যে এই কেসের রুটটা পর্যন্ত যাওয়ার চেষ্টাই করা হয়নি। সবাই এই মার্ডার থেকে এত টাকা কামিয়েছে। স্যার শ্রীধর তো গরিব ছিল, একটা গরিব লোক মার্ডার হওয়ার জন্য এত টাকা কোথা থেকে এলো? এই কেসটা একটা গরিব ছেলের মার্ডার হওয়ার কেস ছিলই না। আসলে এই কেসে একটা অসুস্থ রোগীর শেষ হতে চলা জীবনকে খুব নির্মমভাবে নিশানা করা হয়েছিল। কি বলছিস রবি? আমি ঠিক বুঝলাম না। ভাই তোর যেই শালা আছে না, খুব ধীরে কাজ করে, হেভি স্লো। ভাই ওর অবস্থা ভালো নয়। শ্রীধর গীতার মামা তো ভাই। ওর মা বাবা মারা যাওয়ার পর গীতাই ওর মা, গীতাই ওর বাবা। তারপর গীতার মা বাবাও মারা গেল। আমাদের যখন বিয়ে হলো তখন গীতা ওকে সঙ্গে করে এখানে নিয়ে আসে। আমরা দুজনেই ওকে খুব ভালোবাসি। ছেলেটা এমনিতে খুব ভালো, কিন্তু একটা সমস্যা আছে। কি হয়েছে এর? ওর HIV পজিটিভ। কবে থেকে? জন্ম থেকেই। আগে ওর বাবার ছিল, তারপরে মায়ের। কপালটা খুব খারাপ ছেলেটার। এখন কেমন আছে? ট্রিটমেন্ট হচ্ছে ওর এখানে সিভিল হসপিটালে। খুব বেশি সময় নেই ওর হাতে। ডাক্তার বলেছে ম্যাক্সিমাম 2-1 বছর। সেজন্য আমরা ওকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করি। ভাগ্যটাই খারাপ। ভাগ্য জিনিসটাই এমন, আমরা নিজেদের খারাপ ভাগ্য নিজেরাই ঠিক করতে পারি, কিন্তু তার জন্য মন শক্ত করে মাথায় বুদ্ধি ধরে কাজ করতে হবে। তার মানে? দেখ, শুনতে হয়তো তোর খারাপ লাগবে, কিন্তু বাস্তবে বলে যে ভালো কিছু করলে তার ভালো ফলের আশা করা উচিত। তুই তোর বউয়ের মামাতো ভাইয়ের জন্য অনেক কিছু করেছিস, কিন্তু ও তোকে বিনিময়ে কিচ্ছু দিতে পারবে না। অন্তত ওর মারা যাবার পর তোর তো কিছু লাভ হওয়া উচিত। কি বলছিস কি রবি তুই? কিন্তু ভাই শ্রীধর HIV পজিটিভ, এটা কি করে লুকোবো আমরা? আরে লোকাচ্ছি কোথায়, শুধু আমরা ওকে বলছি না। আর এত চিন্তা করতে হবে না, যা গিয়ে সই করি নিয়ে আয়। আরে যা। অরবিন্দ, এটা কি করছো? শ্রীধরের ইন্স্যুরেন্স পলিসি বের করেছো তুমি? হ্যাঁ। কিন্তু কি করে? ওর তো HIV আছে। তাতে কি, চিকিৎসা চলছে তো। এতগুলো টাকার ইন্স্যুরেন্স পলিসি? গীতা অনেক খরচ হচ্ছে ওর চিকিৎসা করতে। কিন্তু তুমি ওর ইন্স্যুরেন্স পলিসিটা পেলে কিভাবে? ও পেয়ে গেছি, তুমি চিন্তা করো না। অরবিন্দ, এতগুলো টাকার ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়ামও তো অনেক হবে। কি করে করব আমরা এটা? ব্যবস্থা হয়ে যাবে গীতা, তুমি চিন্তা করো না। এই স্যার, ওনারা আপনার কোম্পানি থেকে 35 লাখের একটা বীমা করিয়েছিল শ্রীধর রঙ্গার জন্য, আর আপনি ওই অ্যামাউন্টটাকে ক্লিয়ার করে রিলিজও করে দিলেন। ফাইল তো আমার সামনে আছে, কজ অফ ডেথ অ্যাক্সিডেন্ট, আর আমরা পুলিশের সাথে ভেরিফাই করে নিয়েছি। পুলিশের ক্লোজার রিপোর্টও আমাদের কাছে রয়েছে। ভুল কি করেছি আমরা? ভুলটা আপনি করেছেন শ্রীধর রঙ্গার ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন পাস করতে গিয়ে স্যার। এ কি বলছেন আপনি? আমি এটা বলছি স্যার যে শ্রীধর রঙ্গার আসল নাম শ্রীধর রঙ্গা নয়, ওর নাম শ্রীধর আঞ্জিয়া। এই মিথ্যে দিয়ে শুরু করে ওর ব্যাপারে যা যা ডকুমেন্ট জমা করা হয়েছে সবটাই জাল। এটা কি করে সম্ভব হলো? আরে আমরা 6 মাস আগে শ্রীধর রঙ্গার নমিনি গীতামতি রাজকে পলিসির 35 লক্ষ টাকা অ্যামাউন্ট আর বোনাস ফুল আর ফাইনাল আমরা ওকে দিয়ে দিয়েছি। আপনি কি জানতেন শ্রীধরের HIV ছিল? আপনি চেক করেছিলেন? না,
হ্যাঁ স্যার, সমস্তটা নকল। এর সারনেম, আধার কার্ড আর যে যে ডকুমেন্ট অ্যাটাচ করেছে সমস্ত জালি। আপনি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির দিকে আঙুল তুলছেন যে আমরা জালি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছি, কিন্তু যে কেসটা আপনাদের পুলিশ অ্যাক্সিডেন্ট বলে ক্লোজ করে দিল সেটার কি? স্যার আমি দোষ দিচ্ছি না, খালি আপনাকে এটাই জানাচ্ছি যে আপনি যে 50 লাখ টাকা প্লাস বোনাস রিলিজ করেছেন গীতা মুদিরাজের হাতে, যে নাকি শ্রীধরের নমিনি ছিল, ওই শ্রীধর রঙ্গা আসলে শ্রীধর অঞ্জেয়া। আর ও অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে খুন করা হয়েছিল। আর ও এইচআইভির পেশেন্ট ছিল। এত বড় ফ্রড হলো? ফ্রড হয়নি, বরং গাফিলতি করে ফ্রডটা হতে দেয়। ওই শ্রীধর রঙ্গা আসলে শ্রীধর অঞ্জেয়া। আর ও অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে খুন করা হয়েছিল। আর ও এইচআইভির পেশেন্ট ছিল। এত বড় ফ্রড হলো? ফ্রড হয়নি, বরং গাফিলতি করে ফ্রডটা হতে দেওয়া হয়েছে। এরকম কেন করলি? যাতে শ্রীধরের আসল ব্যাকগ্রাউন্ড ইন্স্যুরেন্স কোম্পানি জানতে না পারে, তাই তো? স্যার এই সমস্ত কিছু রবি করেছে, এই সমস্ত প্ল্যান ওর ছিল। আরে কি তবে থেকে এইচআইভি পজিটিভের কথা বলছিস? শোন, এইচআইভি পজিটিভ হলো শ্রীধর অঞ্জেয়ার, শ্রীধর রঙ্গার নয়। আর এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাকগ্রাউন্ডটা পুরো চেক করে, সব খোঁজ নেয় ভাই। এই কেসে সেরকম কিচ্ছু হবে না। দেখ, বড় বড় কোম্পানিগুলো না শুধুমাত্র বড় বড় প্রিমিয়াম খোঁজে, আর কারোর ব্যাপারে ওদের কিচ্ছু যায় আসে না। আর তাছাড়াও যে বাকি কাগজগুলো তৈরি হচ্ছে সেটা শ্রীধর রঙ্গার নামেই তৈরি হচ্ছে, যে কাগজে কলমে পুরোপুরি এইচআইভি মুক্ত। এই কথাটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে। কিন্তু দেখ ভাই, তুই তো বলেছিলি যে ডাক্তার বলেছে শ্রীধর 1-1.5 বছরের বেশি বাঁচবে না। ভাই এখন বেশি দিন বেঁচে থাকলে আমি কি করব? এইচআইভি নতুন নতুন ওষুধ পেশেন্টের আয়ু বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি তো ফতুর হয়ে যাচ্ছি এত টাকা প্রিমিয়াম দিতে গিয়ে। 3টে পলিসি, 50, 40, 35, টোটাল 1.25 কোটির প্রিমিয়াম দিতে হচ্ছে। মনে হচ্ছে পরের প্রিমিয়ামের জন্য ঘর বাড়ি সব বেচতে হবে, এত টাকা নেই আমার কাছে। এত কিছু, এত বড় ইন্স্যুরেন্স নেওয়ার একটাই মানে ছিল শ্রীধর 1-1.5 বছরের মধ্যে মুক্তি পাবে আর আমরা তার প্রসাদ খাবো। উল্টে ডাক্তার তো বলছে গত 2 বছরে শ্রীধরের অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন তুই বল আমি করব তো কি করব? মেরে ফেলবো ওকে? এখন ও যদি না মরে তাহলে প্রিমিয়াম ভরতে ভরতে তুই নিশ্চয়ই মরে যাবি, আর এটা একদম সত্যি কথা। তার চেয়ে বরং ভালো ওই মরে যাক। তাছাড়াও মেরে ফেলা যায়। আরে না রে ভাই, ও রাগের মাথায় বলে দিয়েছি। গীতা ওকে ভালোবাসে, আমি এরকম কিছু করতে পারবো না। করতে পারিস তুই। গীতা, তুমি তোমার মামাতো ভাই শ্রীধরকে এত ভালোবেসে নিজের সন্তানের মতো পালন করলে। কোথায় ছিল তোমার ভালোবাসা যখন তোমার স্বামী ওকে মেরে ফেলার প্ল্যানটা তোমাকে বললো? তোমার একটুও কষ্ট হলো না? আমি তো আগেই বলেছিলাম এতগুলো টাকার ইন্স্যুরেন্স নেওয়াটা একটা পাগলামো। নিয়েছি যখন এখন দিতে তো হবেই। কোনো দরকার নেই, বন্ধ করে দাও। বন্ধ করে দিলে তো সবই চলে যাবে। যা টাকা দিয়েছি সেটাও আর ফেরত পাবো না। একটাই পথ আছে যাতে পুরো 1.25 কোটি আমরা পেতে পারি। কি? গীতা, তুমি তো জানোই শ্রীধর কত কষ্ট করে বেঁচে আছে। এইচআইভির ভাইরাস ওকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আমি ওকে এভাবে তিলে তিলে মরতে দেখতে পারবো না। গীতা, তুমি কি চাও না যে ও এই কষ্ট থেকে চিরতরে মুক্তি পেয়ে যাক? অরবিন্দ, আমার চাওয়া না চাওয়াতে কি এসে যায়? আমরা সত্যিটা তো এভাবে বদলাতে পারবো না। ওর ভেতরের ওই এইচআইভি ভাইরাসটাকে আমরা তো আর মেরে ফেলতে পারবো না। আমরা ওর ভেতরের এইচআইভি ভাইরাসকে তো মারতে পারবো না, কিন্তু এই যন্ত্রণা থেকে ওকে চিরদিনের মতো মুক্তি দিতে পারি। সেটা কিভাবে? শুনতে যেমনই লাগুক তোমার, কিন্তু সত্যি এটাই যে এতে শ্রীধর মুক্তি পাবে ওর যন্ত্রণা থেকে, আর আমরা দারিদ্র্য থেকে। এমনিতেও শ্রীধরের জীবনে আর রয়েছে কি? জীবনে ও কি পাবে আর কিভাবে পাবে? বাস্তবটাকে তো পাল্টাতে পারবো না। এটা একটা সুযোগ গীতা, একটাই সুযোগ পরিস্থিতিটা পাল্টে ফেলার। বারণ করো না, এখন সময় হয়েছে শ্রীধরকে যন্ত্রণা থেকে মুক্তি দেবার। আর আমরা করবো না তো কে করবে? আরে দিদি, মুখটা এরকম করে রেখেছিস কেন? জামাইবাবু আমাকে হরিপট্টনম নিয়ে যাচ্ছে, কিডন্যাপ করছে না? হ্যাঁ শ্রীধর, সাবধানে যাস। হ্যাঁ, জামাইবাবু বলছিল যে ওখানে গিয়ে পুজো দিলে আমার শরীর আরো ভালো হয়ে যাবে। দিদি, আমি আরো ভালো হতে চাই, আরো শক্তিমান, যাতে আমি আরো অনেক কাজ করতে পারি, তোর আর জামাইবাবুর জন্য যাতে কিছু করতে পারি। তোরা দুজন আমার জন্য অনেক করেছিস রে। আমার প্রথমবার মনে হচ্ছে আমি যেন আরো অনেক দিন বাঁচি, আরো শক্তি যেন দেয়। দিদি, আমি অনেক দিন বাঁচতে চাই, অনেক কিছু করতে চাই। একটা কথা শোন, আমরা রেলওয়ে স্টেশন পৌঁছানোর আগে শ্রীধরকে মাল খাইয়ে আউট করার দায়িত্ব কিন্তু তোর। কিন্তু ভাই, ও তো মদ ছুঁয়েও দেখে না, খাওয়াবো কি করে ওকে? যেভাবেই হোক ভাই, ওকে খাওয়াতেই হবে,
নইলে কি করে জানতে পারবে যে লোকে খেয়ে পড়ে গেছে? আর তখনই সেটা রুটিন অ্যাক্সিডেন্টের মতোই লাগবে, আর তাতে কেউ কখনো সন্দেহ করবে না। জামাইবাবু, আমি কোনোদিন খাইনি, আমি পছন্দ করি না, আমার শরীরের পক্ষেও ভালো নয়। দেখ শ্রীধর, ওই যে সিনেমায় বলে না, জীবনটা লম্বা নয় বড় হতে হবে। এই বড় গ্লাসটা জীবনকে বড় বানাবে। খেনে এক ঢোকে, তারপরে দেখবি কি মজা হবে। আমি আছি তো তোর সঙ্গে। জামাইবাবু, মজাও লাগছে আর মাথাটাও ঘুরছে। ছাড়ো ছাড়ো, আর খাবো না। সব কিছু দুটো দুটো দেখছি। আরে এখনো তো অনেক কিছু দেখা বাকি তোর, আর হাওয়াতে উড়বি এরপর। এরকম মজা আর পাবি না। এই নে, খেয়ে নে, চ। আর দেখ, মাল খাওয়ানোর আগে শ্রীধরকে ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারে একলাই পাঠাস, আর ওকে বলবি যে দুটো আলাদা আলাদা টিকিট নিতে। যদি জানতে চায় কেন দুটো আলাদা আলাদা, তাহলে বলবি ট্রেনটাতে তো খুব ভিড় হয়, যদি আমরা হারিয়েও যাই তাও নিজের টিকিট নিজের কাছেই থাকবে। কিন্তু শ্রীধরকেই কেন টিকিট কাটতে পাঠাবো? আর দুটো আলাদা টিকিট কেন? যাতে আমাদের কেউ কখনো চিহ্নিত করতে না পারে। আর দুটো আলাদা আলাদা টিকিট নেওয়ার মানে হলো শ্রীধর একলাই ট্রেনে যাচ্ছিল। দুটো আলাদা টিকিট দেবেন হরিপট্টনম। শোন, লোকেশ, গঙ্গা আর আমি তিনজন আলাদা আলাদা যাব, যাতে কেউ আমাদের একসাথে না দেখতে পায়। দেখ, কেসটা কিন্তু অ্যাক্সিডেন্টেরই হবে আর ওভাবেই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা চান্স নেব না। যদি তদন্ত হয় তখনও যেন বেঁচে যাই। স্টেশনের প্রত্যেকটা কোনায় সিসিটিভি আছে, পুলিশ একবার তো চেক করেই ছাড়বে। এটা যেন কেউ বুঝতে না পারে ও কার সাথে আছে এবং কার সাথে কথা বলছে। এর জন্য টিকিট কাটার জন্য ওকে একলাই পাঠিও। যদিও এই আইডিয়াটা আমারই। চুপ কর। যখনই দেখো বাচ্চাদের মতো আমার আইডিয়া করতে থাকে। আর হ্যাঁ, শ্রীধরের সাথে আচমকাই আমি ট্রেনে দেখা করব, ওর কাছে ব্যাপারটা যেন কাকতালীয় মনে হয়। আর যখনই আমি তোর পাশে এসে বসবো, তুই বাথরুম যাবার নাম করে সরে পড়বি। আরে শ্রীধর, আরে শ্রীধর, কোথায় যাচ্ছিস? আরে রবিদা, তুমি এখানে? তুমি কোথায় যাচ্ছ? আরে আমি তো ওই পরের স্টেশন অবধি যাব, শ্বশুর বাড়ি যাচ্ছি আর কি। আমি আর জামাইবাবু দুজনে হরিপট্টনম যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আরে বাহ, এ তো খুব ভালো কথা। আমার নামেও একটা পুজো দিয়ে দিস। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। শ্রীধর তোদের দুজনকে চেনে না। তোরা ট্রেনের মধ্যে এমনভাবে ছড়িয়ে যাবি যাতে কেউ কখনো জানতে না পারে যে কখন শ্রীধর আমার সাথে উঠে দরজায় বসলো, কখন আমি ধাক্কা দিলাম আর কখনো পড়লো। বুঝতে পেরেছিস? অর্জুন, সবার স্টেটমেন্ট নিয়ে নিও। আরে দাদা, আমাকে কেন ধরে নিয়ে এলেন আপনারা? আমি তো কিছু করিনি। আরে ভাই, তুই এখানে? আর এত ভালো কাপড় জামা পরে এখানে কি করছিস? লোকেশ, একজন নিরপরাধ লোককে এরকম নির্মমভাবে খুন করার পরিকল্পনাকে আইডিয়া বলে না, তাকে চক্রান্ত বলে। চিটিং তোমার সঙ্গে হয়নি, বরং শ্রীধরের সঙ্গে করেছো তোমরা। এই খুনে তুমিও ততটাই দায়ী যতটা রবিকান্ত নাগার্জুন, গঙ্গা রেড্ডি আর অরবিন্দ মুদিরাজ। আরে হাবালদার বাবু, এখানেই কাজ করে নাকি? এ তো আমার সাথে মদ খাচ্ছিল সেদিনকে বসে। ভাই,
দেখলি আমার সঙ্গে চিটিং করলি না তোরা, পাপ করলি তোরা, এখন তোরা সব ভিতরে। স্যার আমি মানছি আমাদের বড় গাফিলতি হয়ে গেছে, তবে সত্যি কথা বলতে কি আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই অ্যাক্সিডেন্টের পিছনে এরকম ষড়যন্ত্র আছে। স্যার শ্রীধর রঙ্গার আধার কার্ড পাওয়া গেছিল, ওর পরিচয় নষ্ট করার চেষ্টাও করা হয়নি। ওই আধার কার্ডটা জালি ছিল শেখর। এখন ক্রিমিনালস খুব চালাক হয়ে গেছে, আমাদের থেকে 4 কদম এগিয়ে চলে। আমাদের ওদের থেকে আরো 2 কদম এগিয়ে ওদের ধরতে হবে, নাহলে এরম ভুল তো হতেই থাকবে। ইয়েস স্যার। যাই হোক, শেষ ভালো যার সব ভালো, কেস সলভ হয়েছে, সমস্ত অপরাধী ধরা পড়েছে। কিন্তু মনে থেকে যেন এর পরে যেন এরকম গাফিলতি আর না হয়। স্যার 3টে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 2টোই ক্লেম ক্লিয়ার করে দিয়েছিল। টোটাল অ্যামাউন্ট কত ছিল? 85 লাখ। একটা কোম্পানি পেমেন্ট করেনি কেন? নিয়ম অনুযায়ী চলছিল, টাকার অঙ্কটা বেশি থাকায় ওরা নিজেরাই ডিটেলসটা চেক করছিল, এই জন্যই পেমেন্টটা আটকে দিয়েছিল। স্যার রেলওয়ে স্টেশন থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছি, কিন্তু 1 বছর পুরনো ফুটেজ তো, তাই স্টেশন অথরিটি বেশ পরিশ্রম করছে, হয়তো ফুটেজ পেয়ে যাবো। ঠিক আছে, যদি ফুটেজ পাওয়া যায় তাহলে ওদের বলো লোকাল পুলিশ স্টেশনে হ্যান্ড ওভার করতে। আর 5 অপরাধীর স্টেটমেন্ট আর সমস্ত ডিটেলস সেটাও পুলিশ স্টেশনে হ্যান্ড ওভার করো। ওদের বলো ওয়াটার টাইপ চার্জশিট ফাইল করতে। এই 5টা অপরাধী যেন কোনোভাবেই ছাড়া না পেয়ে যায়। এমনিতেই অভয় কুমার আর রাজু এরা কি পেশাদার ছিল? একটা চুরি করার ছোট্ট খবর এত বড় একটা কেসকে ক্র্যাক করলো। এমন একটা কেস যেটা 1 বছর আগে অ্যাক্সিডেন্ট কেস দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর ইন্স্যুরেন্সের বেশিরভাগ টাকাটাই ক্লেম করা হয়েছিল। একটা ছোট্ট খবর বড় অপরাধকে পারফেক্ট ক্রাইম হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিজ, তাও আবার 3টের মধ্যে 2টো, এতটা কেয়ারলেস হবে, এতটা বড় ভুল করবে, এটা তো খুবই শকিং। ফ্র্যাঙ্কলি এই কেসে অনেকগুলো ভুল ছিল, খুব সিরিয়াস ভুল, যেটা একটা পারফেক্ট ক্রাইমের জন্য দায়ী হতে পারে। কিন্তু আজ আমরা এই কেসটা এখানে ডিসকাস করছি কারণ এটা পারফেক্ট ক্রাইম হয়নি, আর এই কেসটা একটা স্টাডি কেস হয়ে পড়ে। এই কেস একটা উদাহরণ যেটা বলে যে ছোট ছোট লিডগুলোকেও ফলো করো, মিথ্যা বা ভুল প্রমাণ না হওয়া পর্যন্ত ওই লিডের ইনভেস্টিগেশন ক্লোজ করো না। দ্বিতীয়ত, বহু লোকই ভুল করে গাফিলতির কারণে, যেমন এই কেসে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, পুলিশ ফোর্সও। বাট অ্যাজ এ অফিসার আমাদের প্রত্যেক মুহূর্তে গাফিলতি আর ইনএফিসিয়েন্সি দুক্ষেত্রেই 0 টলারেন্স রাখতে হবে। ডিউটি করার সময় সতর্ক থাকা আমাদের স্বভাবে পরিণত করতে হবে। অরবিন্দ মুদিরাজ তার স্ত্রী গীতা মুদিরাজ, রবিকান্ত, গঙ্গা আর লোকেশকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য, আইপিসি 420 ধারায় চিটিং আর ফ্রডের অভিযোগে, আর 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার দ্বারা উপার্জিত করা টাকায় কেনা সমস্ত অ্যাসেট আদালতের নির্দেশে সিল করা হয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.